চারপাশের পরিবেশ ও বাস্তু সংস্থানকে রক্ষা করবার উপায় খুঁজে নেওয়ার মাধ্যমে আপনি শুধু পরিবেশকে রক্ষা করছেন না, রক্ষা করছেন আপনার নিজের ভবিষ্যৎ। নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা। দ্রুত নগরায়ন এবং জলবায়ু পরিবর্তনের চাপে আমাদের গ্রহের ভারসাম্য এখন ঝুঁকিতে রয়েছে। কিভাবে এর সমাধান করা যায়, আজকের পর্বে থাকবে সেই উত্তর খোঁজারই প্রচেষ্টা। প্রতিবেদনের মধ্যে রয়েছে নয়ডা স্মার্ট ভিলেজের উচ্চাভিলাষী পরিকল্পনায় স্যানিটেশন ও স্বাস্থ্যের মতো মৌলিক দিকগুলি রয়ে গিয়েছে অবহেলিত, এবং কৃষক ও পরিবেশের জন্য সমন্বিত কৃষি কতটা সুবিধাজনক জানিয়েছেন তামিলনাড়ুর এক কৃষক। চলুন যাওয়া যাক কাশ্মীরে। চিনার বৃক্ষ এই অঞ্চলের এক ঐতিহ্যবাহী প্রতীক। নানা মোটিফে, পর্যটকদের জন্য সুভেনিরে কিংবা শ্রীনগরের ঐতিহাসিক গার্ডেনে এর দেখা মেলে। কিন্তু অভিজাত এই গাছটি হারিয়ে যেতে বসেছে দ্রুত, আর তা যাতে সত্যি না হয় সেই চেষ্টাতেই রয়েছেন কেউ কেউ। চলুন দেখা করি এমন কয়েকজনের সঙ্গে যাঁরা এই বৃক্ষকে টিকিয়ে রাখবার লড়াইতে সামিল হয়েছেন। চিনার গাছের তলায় বসে প্রহর গোনা সারা, সেথায় তোমার পায়ের ছোঁয়ায় ধন্য ছিল ধরা। ফিসফিসিয়ে বলল পাতা, সে আসবে ফিরে, কিন্তু বাতাস আনল শুধু তোমার নীরবতা। চিনার ভাঙা হৃদয়ে আজ চাইছে তোমার ছায়া, কালের স্রোতে পথ হারানো প্রেমের সাক্ষী তুমি। কাশ্মীরি ভাষা থেকে অনুবাদিত কবিতাটির নাম চিনার গাছের তলায়। ঊনবিংশ শতাব্দীতে মূল কবিতাটি রচনা করেছিলেন বিখ্যাত কাশ্মীরি কবি রসুল মীর। কাশ্মীরিদের জন্য চিনার শুধু গাছ নয়, তা সাংস্কৃতিক প্রতীকও বটে। কবি ও সংস্কৃতি বিশেষজ্ঞ গুলশান বদ্রির মতে এই গাছ কাশ্মীরের ঐতিহ্যের অংশ। बोन यति ते अस नजर गछ ऐसी ते मस कशीर दिने ग्रामेर विषय निये आलोचना करते गेले लोकेरा बोलतेन चिनार गाछेर निचे बसा जाक। जो सेटा प्रोमिनेंट छे, चिनार छिलो वार्तालापेर जायगा, एकटी मंच, एकटी समावेश स्थल जेखाने सबाई जড়ো হতেন। सरजमीन हुन এর তলায় বসেই গ্রামের গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতো। महफूज छु तो यु सदियो पेटे এটি ছিল আমাদের ঐতিহ্যের तमदुनस रश करान छु। লেখক ও কবিরা প্রায়ই এর ছায়ায় বসতেন। সেই সময় গরম থেকে রক্ষা পেতে চিনার গাছই ছিল একমাত্র প্ল্যাটফর্ম আক স্টেজ আক উইনকেনুক আক অডিটোরিয়াম আক। শ্রীনগরের প্রান্তে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম বৃহৎ এই চিনার গাছ, এর বয়স 700 বছরেরও বেশি। এত দীর্ঘায়ু চিনার গাছ এখন খুবই বিরল। 1970-এর দশকে কাশ্মীরে চিনার গাছের সংখ্যা ছিল 42,000। বিশেষজ্ঞদের ধারণা এখন তার মাত্র অর্ধেক টিকে আছে। দ্রুততার সাথে গাছ কমে যাচ্ছে। নতুন রাস্তা ও বাড়ি তৈরির জন্য অসংখ্য চিনার গাছ কাটা পড়েছে। অনেক গাছ জ্বালানি কাঠের জন্য কেটে ফেলা হয়েছে। জলবায়ু পরিবর্তনও এই মহিরুহগুলোর উপর আঘাত ফেলেছে। শুষ্ক মৌসুম দীর্ঘস্থায়ী ও আরও উত্তপ্ত হয়ে উঠছে। কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের গবেষক আখতার মালিক গাছগুলোর সংখ্যা কমে যাওয়া নিয়ে চিন্তিত। তার মতে কাশ্মীরের জলবায়ু রক্ষায় এই গাছ অপরিহার্য। চিনার গাছ গ্রীষ্মকালে শহরাঞ্চলের তাপমাত্রা কমিয়ে তা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। The amount of other pollutants from the atmosphere. If we talk about its role in carbon mitigation, and this chinar tree, it reduces the amount of, or it reduces the amount of carbon dioxide in atmosphere, by which it proves very important in carbon mitigation. কাশ্মীর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই রয়েছে নাসিম বাগ উদ্যান। সপ্তদশ শতকে মোগল সম্রাট আকবর এখানে 1200 চিনার গাছ রোপণ করেছিলেন। এর মধ্যে প্রায় 500 গাছ এখন আর নেই। শালিমার উদ্যান শ্রীনগরের আরেকটি ঐতিহাসিক মোগল উদ্যান। এখানে অনেক চিনার গাছই বর্তমানে সংকটজনক অবস্থায় রয়েছে। শীতকালে সবকিছু যেন ঘুমিয়ে থাকে, কিন্তু বসন্ত ও গ্রীষ্মে প্রতিটি গাছের অনুপস্থিতি টের পাওয়া যায়। 35 মিটার পর্যন্ত উঁচু এই চিনার গাছগুলো অসংখ্য প্রাণীর আবাসস্থল।
talk of it is role in biodiversity, particularly with respect to fauna diversity. This Chinar tree provides a habitat for birds, insects. If we talk of some birds like owl species, which was very common 2 decades back in Kashmir. Now it is rare because we have changed our entire landscape has changed because of this urbanization, because of this habitat change. Vis-a-vis we have reduced the cover of trees with reference to Chinar tree. চিনার গাছ কাশ্মীরের বেশ কিছু দর্শনীয় স্থানের সৌন্দর্যের কারণ। 4 চিনার দ্বীপ কিংবা এর বিশাল বাগানের কথা চিনার ছাড়া ভাবাই যায় না। সপ্তদশ শতাব্দীতে তৎকালীন মুঘল সম্রাটের এক ভাই ডাল হ্রদে এই দ্বীপ বানিয়ে সেখানে চিনার গাছ লাগিয়েছিলেন। স্থানীয় নৌকা চালকেরা প্রতি বছর শয়ে শয়ে পর্যটককে এই দ্বীপে নিয়ে আসেন। পর্যটন কাশ্মীরের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। গত বছরেই এই অঞ্চলে 30 লক্ষ দর্শনার্থী এসেছিলেন। চিনার গাছের সংখ্যা আর কমতে না দেওয়া কাশ্মীরের স্বার্থেই নিশ্চিত করা প্রয়োজন। ডক্টর সৈয়দ তারিক শ্রীনগরের বন গবেষণা প্রতিষ্ঠানের প্রকল্প সমন্বয়কদের একজন। বর্তমানে তিনি ও তার দল গাছগুলির তালিকা তৈরি করছেন এবং সেগুলিকে জিও ট্যাগ করছেন। हम उस पर एक QR कोड लगाते हैं। उस QR कोड में जब आप स्कैन करेंगे किसी भी फ़ोन से तो यू विल कम टू नो द जो भी आपका चिनार्स हैं उसकी डिटेलिंग क्या है, उसके एट्रीब्यूट्स क्या है, ट्री की हाइट क्या है, स्टेटस क्या है और लोकेशन तो है ही है उसमें। दूसरा फिर ये चीज़ें भी आप नोट डाउन कर सकते हैं उसमें से कि इसके कितने ब्रांचेस हैं एंड व्हाट इज़ द कंडीशन ऑफ दैट ट्री। इफ़ द ट्री इज़ अटैक्ड बाय बोरर और एनी अदर इन्फेस्टेशन तो वो भी हमने उसमें मेंशन किया है। दैट मीन्स एवरी Chinar has now its own identification. শ্রীনগর থেকে 100 কিলোমিটারেরও কম দূরে আব্দুল আহাদ খান কঠোর পরিশ্রম করে চিনার গাছ রোপণ করছেন। তিনি কৃষি বা নির্মাণ কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু কয়েক বছর আগে তিনি কাশ্মীরের প্রতীক এই গাছের জন্য তার ভালোবাসা আবিষ্কার করেন। তিনি নিজেই সব চারা বড় করেন। রোপণের পর প্রথম কয়েক বছর তিনি জৈব পদ্ধতি ব্যবহার করেন। ফলে গাছগুলো সুস্থ থাকে এবং পর্যাপ্ত পুষ্টি পায়। সংখ্যায় কম হলেও কাশ্মীরের সর্বত্র আমি এই গাছ দেখেছি, কিন্তু কাউকে এগুলো রোপণ করতে দেখিনি। আমি ভাবলাম এই বিষয়ে কি কোনো উদ্যোগ নেওয়া যায়। আমি নিজেই শুরু করার সিদ্ধান্ত নিলাম। গাছগুলো অসাধারণ। চিনার গাছ সত্যি অনন্য। প্রতিশ্রুতিশীল উদ্যোগের মাধ্যমে কাশ্মীর হয়তো তার সাংস্কৃতিক প্রতীককে ধরে রাখতে সক্ষম হবে। হয়তো এই গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য। What do you think of when you think of একটি স্মার্ট গ্রাম দেখতে কেমন হওয়া উচিত? পুরোপুরি ডিজিটাল সেবা নির্ভর, টেকসই, সবার জন্য সমান সুযোগ রয়েছে, আধুনিক প্রযুক্তিগত সুবিধাগুলোর পাশাপাশি পরিবেশ বান্ধব, ঠিক তেমনটাই তো। কিন্তু ধরুন পরিষ্কার জল, মৌলিক স্বাস্থ্য সেবা কিংবা জরুরি পরিকাঠামোগুলো না থাকলেও কোনো গ্রামকে কি স্মার্ট বলা চলে? ঠিক তেমনটাই ঘটেছে নয়ডাতে। স্মার্ট হিসেবে রূপান্তরের পরিকল্পনা নেবার পরেও এখানে মৌলিক সুবিধাতেই পিছিয়ে পড়েছে গ্রামগুলো। চলুন ঘুরে আসা যাক তেমনই কয়েকটি গ্রামে, শোনা যাক সেখানকার বাসিন্দাদের নিত্যদিনের লড়াইয়ের কথা। দিল্লির দক্ষিণ পূর্বের নয়ডা শহরের আকাশ গগনচুম্বী অট্টালিকায় ঢাকা। একটি নির্দিষ্ট আয়ের বাসিন্দারাই এখানে থাকতে পারে। নয়ডা ধনীদের আবাসনের জন্য পরিচিত। এখান থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত উঁচা আমিরপুর গ্রাম। বাড়ি ও পরিকাঠামোর দিক থেকে গ্রামটি মোটেও অত্যাধুনিক নয়, তবুও আমিরপুরকে একটি আধুনিক স্মার্ট গ্রামে পরিণত করার পরিকল্পনা করা হয়েছে। গ্রেটার নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি এই রূপান্তরের জন্য 2021 সালে 14টি গ্রাম নির্বাচন করেছিল। এটি তার মধ্যে একটি। সন্তোষ কুমার সিং এবং তার সংস্থা বিভিন্ন ব্যবসা ও উদ্যোগকে আধুনিকীকরণের বিষয়ে পরামর্শ দেন। স্মার্ট গ্রাম বলতে আসলে কি বোঝায় তা তিনি আমাদের ব্যাখ্যা করছেন। I think one of the core features of a smart village is that how they can get access to the latest technological development, latest digital innovations, and using those innovations and technologies, we can provide some of the basic services, the critical services in the best possible manner. So most of the smart village program
aim to provide all those critical basic amenities as well as the latest technological solutions to the villagers so they are not left behind in this journey of growth. মাকোদা নামের আরেকটি গ্রামকেও স্মার্ট বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু এখানে কোনো আধুনিক পরিকাঠামো বা জল ব্যবস্থাপনার ব্যবস্থা নেই। স্থানীয় স্কুলে সরকারের দেওয়া ইন্টারনেট সংযোগ সহ একটি ইন্টারঅ্যাক্টিভ হোয়াইট বোর্ড আছে, কিন্তু গ্রামের অন্য কোনো কিছুই উন্নত করা হয়নি। तो हमारे जो मेन फैसिलिटीज हैं लाइक क्लीनलीनेस, एम्प्लॉयमेंट, वो हमको मिल नहीं रही है। मिल नहीं की एक स्कीम चली थी नेशनल स्किल डेवलपमेंट सेंटर जो इन्होंने बनाए थे हमारे जिले के किसी भी गांव में मैं वो देख नहीं पा रहा हूँ कि नेशनल स्किल डेवलपमेंट सेंटर भी युवाओं को स्किल्स देने के लिए कोई सेंटर है। তিলাপটা মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত। ২০,০০০ বাসিন্দার এই গ্রামটিও একটি স্মার্ট গ্রাম, যদিও এটি আকারে একটু বড়। এখানকার রাস্তাগুলো আবর্জনায় ঠাসা, উন্নত বর্জ্য ব্যবস্থাপনার কোনো চিহ্নই নেই। জমে থাকা আবর্জনা দীর্ঘদিন ধরে স্থানীয় ভূগর্ভস্থ জল দূষিত করে চলেছে। हेल्थ की समस्याएं जो যে অসুখ আগে মৌসুমী ছিল सीजनल होती थी वो एवरग्रीन हो गई है। पानी यहाँ इतना कंटेमिनेटेड हो गया है, सॉलिड वेस्ट जो रिसाव जाता है जमीन में तालाब के थ्रू। এই প্রকল্পের অংশ হিসাবে সরকার স্মার্ট গ্রামগুলোতে বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন এখানে মাত্র অর্ধেক দিন বিদ্যুৎ পাওয়া যায়, সন্ধে হলেই সব অন্ধকার হয়ে যায়। স্মার্ট গ্রামগুলি কেন ব্যর্থ হচ্ছে? অন্য অনেক গ্রামের জন্য তো এগুলো আদর্শ হয়ে ওঠার কথা ছিল। আমরা গ্রেটার নয়ডা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু কোনো জবাব পাইনি। গ্রামবাসীরা জানাচ্ছেন আগে তাদের মতামতের মূল্য দেওয়া হতো, এখন আর সেটা হয় না। पंचायती राज यहाँ 10 सालों से नहीं है, हमारा कोई प्रतिनिधि नहीं है, ग्राम प्रधान होता है, ग्राम मेंबर होते हैं, निर्वाचित प्रतिनिधि बॉडी के सदस्य, ग्राम प्रधान, तो उसके कारण एक जो तंत्र होता है जवाबदेही का, निदान की स्वच्छता का, चिकित्सा का, जिसको आप कहते हैं स्वराज हम कह सकते हैं, वो नष्ट हो गया है। उसके कारण हमारी समस्याएं बढ़ी हैं। এটি একটি সম্ভাব্য কারণ। সরকারের কাছে আবেদন জানানো ছাড়া এখানকার মানুষদের বিশেষ কিছুই করার নেই। তারা এই আশায় আছেন অবশেষে একদিন তাদের স্মার্ট গ্রাম প্রকল্প বাস্তবায়িত হবে। বন্যা ও ভূমিধসের তীব্রতা ও ভয়াবহতার কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকে ওয়ায়ানাড। এর ফলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হন কৃষকেরা। ফসল রক্ষায় হিমশিম খেতে হয় তাঁদের। কিন্তু যদি বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই পাওয়া যায় তাহলে পরিস্থিতি সামাল দেওয়া অনেকটাই সহজ হয়ে যায় তাদের জন্য। আর এই কাজটাই সম্ভব হচ্ছে একটি স্থানীয় উদ্যোগের কারণে। স্থানীয় বাসিন্দাদের সংগ্রহ করা আবহাওয়ার ডেটা এবং স্থানীয়ভাবে সংগৃহীত তথ্য দিয়ে কিভাবে এই পরিবর্তন সম্ভব হচ্ছে শুনুন সেই গল্প। ওয়েনাড অঞ্চলে মানুষ এই বিপুল বৃষ্টিপাতের জন্য প্রস্তুত ছিলেন না। গত 5 বছরে এখানকার আবহাওয়া চরম ভাবাপন্ন হয়ে উঠছে। বর্ষার 3 মাসে সচরাচর যত বৃষ্টি হয় সেই পরিমাণ বৃষ্টি মাত্র কয়েকদিনেই হয়ে যাচ্ছে। ধসের ফলে কাদা ও পাথরের তলায় সবকিছু চাপা পড়ছে। এমন কঠিন আবহাওয়ায় নিরুপায় কৃষকেরাও। যদিও ভারতে আবহাওয়া কেন্দ্রের কমতি নেই। India is a country which has invested so much on rain forecasting, on weather forecasting for the farmers. And their system still doesn't tell you whether it's going to rain in my village, in my valley tomorrow or not. রাজেশ কৃষ্ণন 2017 সালে জৈব ধান চাষীদের নিয়ে একটি সমবায় তৈরি করেন। তারাও ওয়েনার আবহাওয়া পূর্বাভাস কমিউনিটির অন্তর্ভুক্ত। হিউম সেন্টার ও কোচিন বিশ্ববিদ্যালয়ের আবহাওয়াবিদদের সঙ্গে এটি যৌথভাবে কাজ করে। এখানকার বিজ্ঞানীদের গড়ে তোলা জলবায়ু পর্যবেক্ষণ ব্যবস্থা থেকে স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। এর জন্য তাদের সেই অঞ্চলের খুঁটিনাটি তথ্য দরকার, আর সেই কাজটি করেন স্থানীয় বাসিন্দারা। আমরা গ্রামের কৃষক, স্কুল শিক্ষক, ছাত্রসহ নানা শ্রেণীর মানুষকে নিয়ে বৃষ্টি পরিমাপ করার উপায় সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছি। সেই তথ্য লিপিবদ্ধ করে বিশ্লেষণ করা হয়। এর ফলে বিজ্ঞানীরা বুঝতে পারেন কোন অঞ্চলে কখন সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। কোচিন বিশ্ববিদ্যালয়ে একটি সুপার কম্পিউটার আছে যা বিশ্বের আবহাওয়ার পূর্বাভাসের ব্যবস্থাগুলোর সঙ্গে সংযুক্ত। বিজ্ঞানীরা এর সাহায্যে ওয়েনারের তথ্য তুলনা করেন এবং সেই অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস দেন।
সঠিক তথ্য পাওয়াটাই গুরুত্বপূর্ণ, সেজন্য অনেক সময় খরচ করতে হয়, সব জায়গার তথ্য নিতে হয়, তবেই আমরা কোথায় বৃষ্টিপাত কেমন ছিল সে ব্যাপারে নিখুঁত তথ্য পাবো। ওয়েনার পশ্চিম ঘাটে অবস্থিত। এই পাহাড়ি অঞ্চল প্রায়শই এল নিনোর কবলে পড়ে। সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি এখানকার বৃষ্টিপাতকে প্রভাবিত করে। The global warming induced changes in the sea surface temperature বিশ্ব উষ্ণায়নের ফলে আরব সাগরের সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, ফলে খাড়া মেঘ সৃষ্টির পরিমাণ বেড়ে গেছে। এই মেঘ বর্ষাকালে পশ্চিম ঘাট অঞ্চলে আসে। উঁচু পর্বত তলদেশ থেকে মেঘ খাড়াভাবে পাহাড়ের মাথায় উঠে আসে। 2300 মিটার উচ্চতায় পৌঁছালে সেই অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয় এবং দীর্ঘকাল ধরে চলতে থাকে। longer cloud-based event. যত বেশি তথ্য পাওয়া যায় এই দল তত নিখুঁতভাবে জানাতে পারে কোথায় বেশি বৃষ্টি হবে। কিন্তু এর জন্য অনেক মানুষ দরকার। এই অঞ্চলের প্রায় 9 লাখ মানুষের মধ্যে বিজ্ঞানীরা মাত্র 400 জনের মতো মানুষের কাছে পৌঁছতে পেরেছেন। কিন্তু তারা নিয়মিত হোয়াটসঅ্যাপ গ্রুপে তথ্য ভাগ করে নেন এবং তা থেকে উপকৃতও হন। কৃষক জয়প্রকাশ নারায়ণ 2021 সাল থেকে এই কাজে যুক্ত। প্রতিদিন সকালে তিনি মাটির আর্দ্রতা পরিমাপ করেন এবং গ্রুপে সেই তথ্য ভাগ করে নেন। বিকেলে তিনি ওই অঞ্চলের বৃষ্টিপাতের পূর্বাভাস পেয়ে যান। তার মতে এই পূর্বাভাস 75 থেকে 80% സঠিക്. കാരണം കഴിഞ്ഞ ഡിസംബറിലായിരുന്നു തോന്നുന്നു മഴ പെയ്തിരുന്നു. കാരണം അത് നമുക്ക് ആ മുന്നറിയിപ്പ് കിട്ടിയത് കൊണ്ട് കാപ്പി പറിച്ച് നമുക്ക് തോട്ടത്തിൽ ഡ്രൈയിങ് യാർഡിലേക്ക് എത്തിക്കുക എന്നുള്ള സംഗതികളൊക്കെ ബുദ്ധിമുട്ടുള്ള ഒരു ടാസ്ക്കാണ്. അപ്പൊ ഇതുകൊണ്ട് അതിനെ നമുക്ക് പിന്നെ സമയമാറ്റം വരുത്തിയിട്ട് സൗകര്യപ്രദമായ രീതിയിൽ ചെയ്യാനും ഈ വിവരങ്ങൾ മറ്റ് പ്ലാന്റേഴ്സിന് നമുക്ക് കൺവേ ചെയ്യാനും സാധിച്ചിട്ടുണ്ട്. এর ফলে উভয় পক্ষই উপকৃত হচ্ছে। ভারতের অন্যান্য অঞ্চলেও এই ব্যবস্থা নেওয়া যেতে পারে যাতে প্রতিকূল আবহাওয়া থেকে গ্রামের মানুষজনকে আরো ভালোভাবে রক্ষা করা যায়। একজন ইঞ্জিনিয়ার কি করে কৃষিকে পেশা হিসেবে বেছে নিতে পারেন? হতে পারে বেশি আয় কিংবা পরিবেশের কথা ভেবে। জানবো তামিলনাড়ুর এক প্রকৌশলীর কথা। পশুপালন, ফসল উৎপাদন, পোল্ট্রি এবং জৈব উপায় ব্যবহার করে তিনি এক স্বনির্ভর কৃষি পদ্ধতি গড়ে তুলেছেন। আর এতে করে শুধুমাত্র ফসলের উৎপাদন বৃদ্ধি নয়, কৃষকের লোকসানের ঝুঁকিও কমে যাচ্ছে। এই উপায় ব্যবহার করে শুধুমাত্র তামিলনাড়ুতেই এখন 600টি খামার গড়ে উঠেছে। সম্ভাত কুমার পেশায় ইঞ্জিনিয়ার, কিন্তু গত 14 বছর ধরে তিনি নিজের খামার চালাচ্ছেন। 10 হেক্টর জমিতে প্রায় সম্পূর্ণ চক্রাকার উপায়ে তিনি প্রাণী পালন ও ফসল চাষ করেন। কোনো ধরনের রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করেন। বিভিন্ন পরীক্ষা চালানোর পর এখন তার ব্যবসা ভালোই চলছে। আমাদের সমন্বিত খামারে ফসল, গবাদি পশু ও হাঁস মুরগির পাশাপাশি আমরা মাছ ও খরগোশও পালন করি। আমরা এই প্রাণীদের মলকে আমাদের ফসলের জন্য জৈব সারে রূপান্তরিত করি। এভাবেই সমন্বিত কৃষি পদ্ধতি অত্যন্ত লাভজনক। তামিলনাড়ু সরকার পরিবেশ বান্ধব সমন্বিত কৃষি শুরু করার জন্য কৃষকদের আর্থিক সাহায্য দেয়, কারণ শুরুটা সহজ নয়। সম্ভাত কুমার 12 বছর ধরে জমিতে লাঙ্গল দেন। প্রাণীদের থেকে পাওয়া প্রাকৃতিক সার মাটির প্রয়োজনীয় উপাদান যোগান দেয়। অণুজীব ও কেঁচো নিজে থেকে মাটির উপরের স্তরগুলোকে আলগা করে দেয়। তবে এই প্রক্রিয়াটি সময় সাপেক্ষ। আর আপনি এক ফসলি চাষের কোনো বড় জমি এখানে খুঁজে পাবেন না। প্রথম একরে আমরা নারকেল গাছ রোপণ করেছি, দ্বিতীয় একরে আছে ফলদায়ী বৃক্ষ, তৃতীয় একরে আছে কাঁচকলা ও পেঁপে জাতীয় ফসল, চতুর্থ একরে আছে সজনে গাছ ও গোখাদ্য এবং পঞ্চম একরে মরিচ চাষ করা হয়েছে। আমরা এগুলো সূর্যালোকের প্রাপ্যতা অনুযায়ী সাজিয়েছি। অন্যান্য জায়গার মতো তামিলনাড়ুতে দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘস্থায়ী খরার পরই অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে। সম্ভাত কুমারের মতো পরিবেশ বান্ধব খামারগুলো এই পরিস্থিতি মোকাবিলায় অনেক বেশি সক্ষম।
காலநிலை மாற்றத்தை பத்தி நம்ம பார்க்கறப்ப இப்ப இருக்க பிரச்சனைகள்லயே வந்து ரொம்பவே ரிஸ்க் ஃபேக்டர் ரொம்ப அதிகமா இருக்கு விவசாயிகளுக்கு. சோ அப்படி இருக்கப்போ இந்த மல்டி கிராப்பிங் போடுறப்போ அப்பெல்லாம் பண்றப்போ அந்த ரிஸ்க் ஃபேக்டர் கொஞ்சம் குறையுது. ஃபார் எக்ஸாம்பிள் இப்ப 3 மந்த்ஸ்க்கு மழை பெய்யாட்டி கூட வேற ஒரு கிராப் காப்பாத்தும். இந்த கிராப் ஃபெயில் ஆனா கூட வேற ஒரு கிராப் காப்பாத்தும். அதே ஒரே கிராப் போட்டோம்னா கேம்பிளிங் பண்ற மாதிரி லிட்டரலா கேம்பிளிங் பண்ற மாதிரி இருக்கு. கிடைச்சா கிடைக்கும், கிடைக்காட்டி ফুল্লাম পয়রোன்ற மாதிரி இருக்கு। এই খামারের সাফল্যের আরেকটি কারণ সম্ভাত কুমার নিজেই তার উৎপাদিত পণ্য প্রক্রিয়াকরণ করেন। তিনি নারকেল শুকন অথবা নিজের ধানতে তা থেকে তেল তৈরি করেন। কলাও শুকিয়ে বিক্রি করলে বেশি আয় হয়। পেশাদার বিপণনকারীরা ক্রেতাদের সাথে তার যোগাযোগ করিয়ে দেন। இயற்கை விவசாயிகளுக்கான ஒரு சந்தை உருவாக்கி இருக்கோம். இங்க சென்னையில தொடர்ந்து சந்தைகள் உருவாக்கிட்டு இருக்கோம். அப்படி இருக்கப்ப நுகர்வோர் என்ன பாக்குறாங்கன்னா ஒரே விவசாயிகள்ட்ட பல பொருட்கள் கேட்கறாங்க. ஒரே விவசாயி பல பயிர் பண்றப்போ அவங்கள்ட்ட வாங்குறது விவசாயிகளையும் நுகர்வோரை கனெக்ட் பண்றது வந்து ரொம்ப ஈஸியா இருக்கு. இப்போ மோனோ கிராப்பிங் மாதிரி ஒரே கிராப் வந்து ரொம்ப போட்டா அப்ப டைரக்டா நுகர்வோரை மீட் பண்றதோ நுகர்வோர்ட்ட விக்கிறதோ பெரிய கஷ்டமா இருக்கு. அந்த விதத்துல இன்டகிரேட்டட் ஃபார்மிங்ல அது ஒரு பெரிய பெனிஃபிட்டா இருக்கு। সম্ভাত কুমারের খামার সমন্বিত কৃষি পদ্ধতির কারণে অনেক দিন আগেই লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। এই সফল পদ্ধতি স্থানীয় অন্যান্য কৃষকদের জন্য আদর্শ হয়ে উঠেছে। শহরাঞ্চলের বিস্তৃতি যতই বাড়ছে ততই প্রাকৃতিক আবাসস্থল হারিয়ে যাচ্ছে। বিপদে পড়ছে বন্য প্রাণীরা। পাখিরা অট্টালিকার গায়ে ধাক্কা খাচ্ছে, প্রাণীরা বিদ্যুৎ স্পৃষ্ট হচ্ছে, বাসস্থান হারাচ্ছে কিংবা শিকারে পরিণত হচ্ছে। স্পেনে বন্যপ্রাণীদের চিকিৎসার জন্য ইউরোপের সবচেয়ে বড় ক্লিনিক প্রাণীদের রক্ষায় এগিয়ে এসেছে। নাচো ওটেরো আরেকটি পাখির জীবন বাঁচালেন। স্পেনের একটি বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্রে তিনি এই কেস্ট্রেল পাখিটিকে সুস্থ করে তোলেন। শিকারী পাখিটি বেড়ার সাথে ধাক্কা খেয়ে পায়ে আঘাত পেয়েছিল। ট্যাগ লাগানোর পর তাকে মুক্ত করে দেওয়া হবে। La actividad más bonita que hay de todo esto es la liberación del animal. Sí que es cierto que hay un número de ejemplares que se van quedando por el camino, pero desde aquí hacemos todo lo posible, un montón de trabajo que tenemos muchos compañeros para este porcentaje ha aumentado cada año. আমরা মাদ্রিদের প্রান্তে মাহাদাউন্ডায় অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় বন্যপ্রাণী চিকিৎসালয়ে এসেছি। মাত্র 1 বছরে এখানে 6500 স্থানীয় প্রাণীর চিকিৎসা করা হয়েছে। পাহাড়ি পথচারী বা বনকর্মীদের আনা প্রাণীর বেশিরভাগই পাখি, তবে সরীসৃপ এবং শূকর জাতীয় স্তন্যপায়ী প্রাণীও মাঝে মধ্যে থাকে। এই বন্য শূকর শাবকটিকে একা ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। সম্ভবত এর মাকে গুলি করা হয়েছে। বন্য শূকর সংরক্ষিত প্রাণী নয়, অনেক জায়গায় এদের সংখ্যা নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। তবুও তারা এই ছোট্ট প্রাণীর চিকিৎসা করবে। আরেকটি দল একটি ঈগল পেঁচা পরীক্ষা করছে। পাখিটিকে গুলি করা হয়েছিল, এর একটি চোখ বাদ দিতে হয়েছিল। স্পেনে অন্যান্য শিকারী পাখির মতো ঈগল পেঁচাও সংরক্ষিত, এদের শিকার করা নিষিদ্ধ। এটি একটি পরিবেশ বিষয়ক অপরাধ। আমরা সেভাবে এর মোকাবিলা করি। আমরা ময়নাতদন্ত করে কর্তৃপক্ষকে রিপোর্ট করি, ফলে এই অপরাধের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব। বিদ্যুতের তারে ধাক্কা খাওয়া এই গ্রিফন শকুনটিকে বাঁচানো গেল না। ইরেন লোপেজ এর ডানায় ভয়ানক পোড়া দেখতে পেয়েছেন। এই ধরনের বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া দুর্ঘটনা নয়, বরং অপরাধ হিসেবে বিবেচিত হয়। বিদ্যুৎ সংস্থাগুলিকে পদক্ষেপ নিতে হবে। দুর্ভাগ্যবশত এটা প্রায় ঘটে। যদিও আমরা সক্রিয়ভাবে বিপজ্জনক স্থানগুলো খুঁজে বের করি এবং বিদ্যুৎ কোম্পানিগুলোকে তাদের বিদ্যুতের তারগুলোকে আরো ভালোভাবে অন্তরিত করতে বলি, তবুও পাখিরা, বিশেষ করে বড় পাখিরা মারা যাচ্ছে। কিছু প্রাণীকে স্থায়ীভাবে এখানেই থাকতে হয়। মারাত্মক জখম নিয়ে এই প্রাণীগুলো বন্য পরিবেশে টিকতে পারবে না। কিন্তু নাচোর কেস্ট্রল পাখিটির কথা ভিন্ন। সেটি এখন চিকিৎসা কেন্দ্র ছেড়ে বনে গিয়ে নিজের দক্ষতা প্রমাণ করতে উদ্গ্রীব। ঘন্টায় 100 কিলোমিটারের বেশি গতিতে উড়লেও এর মাথা স্থির থাকে, নইলে এটি শিকার করতে পারত না। দেখুন, এর মাথা সব সময় স্থির। সময় এসেছে,
নাচো আর তার সহকর্মীদের জন্য এই বিশেষ অনুভূতি সবসময়ই নতুনের মতো। No, siempre es emocionante. এটা আপনার মনকে নাড়া দেবে। প্রাণীটি সাধারণ হোক বা রাজকীয়, el más emblemático de la fauna ibérica. অসাধারণ। Siempre es emocionante. এবার অন্তিম পরীক্ষার পালা। Una, dos y tres. Suelta. ক্যাস্ট্রল পাখিটি মুক্ত আকাশে ডানা মেলল। শুধুমাত্র জীববৈচিত্র্য রক্ষার জন্যই নয়, আমাদের নিজেদের ভবিষ্যতের কথা ভেবেই প্রকৃতির প্রতি যত্নশীল হওয়া উচিত। এমন কোনো উদ্যোগের কথা কি আপনার জানা আছে যা একই সঙ্গে মানুষ এবং প্রকৃতির উপকারে আসছে? তাহলে তা আমাদেরকে ইমেলে লিখে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে, আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।